নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর ও কাঠিগড়া আসনে কংগ্রেস প্রার্থিত্বের দাবি জানালেন অভিজিৎ পাল, অতনু ভট্টাচার্য, সজল বণিক, সঞ্চিতা আচার্য ও পাপন দেব। আসামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে ধর্ণা প্রদর্শন। সোনাবাড়ি ঘাটে থেমে থাকা টিপারে ধাক্কা ভ্যানের, আহত ৩। আগামী ২৪ জানুয়ারি পূর্ব গোবিন্দপুরে আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী প্রাঙ্গণে ইজতেমা শান্তি সম্মেলন। আইজিপি পার্থসারথী মন্তকে ডিলিট ডিগ্রিতে সম্মানিত করল আসাম বিশ্ববিদ্যালয়। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থিত্বের দাবি জানিয়ে সোমবার গুয়াহাটির রাজীব ভবনে দলের কাছে আবেদন জানালেন শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল, শিলচর টাউন কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য ও সঞ্চিতা আচার্য। এদিন অভিজিৎ পাল এর আগে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে দর্শন ও পূজার্চনা করেন। রাজীব ভবনে অভিজিৎ পালের সঙ্গে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিন তার সঙ্গে কাছাড় কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীও উপস্থিত ছিলেন। রাজীব ভবন থেকে বেরিয়ে অভিজিৎ পাল জানান, দলের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য ও নিষ্ঠার ভিত্তিতে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব তার দাবির প্রতি ইতিবাচক মনোভাব নেবে বলে তিনি আশাবাদী। আসন্ন বিধানসভা নির্বাচনে শিলচর আসন থেকে দলের প্রার্থিত্ব পাওয়ার বিষয়ে আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, শিলচর থেকে কংগ্রেসের প্রার্থিত্ব চেয়ে আরেক কংগ্রেস নেতা ও প্রাক্তন পুর কমিশনার সজল বণিকও দলের কাছে আবেদন জমা দিয়েছেন। গুয়াহাটি মহানগরীর বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করে আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের হাতে নিজের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও শিলচর শহর কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সজল বণিক মহাশয়। বিগত দিনে যেভাবে শিলচরের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং ২০ নম্বর ওয়ার্ডকে উন্নয়নের শিকড়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেভাবেই শিলচর বিধানসভার চক্রকে উন্নয়নের দিশা দেখাবেন বলে আশাবাদী তিনি। একই সঙ্গে শিলচর আসনে প্রাক্তন কমিশনার সঞ্চিতা আচার্য ও কাঠিগড়া আসনে পাপন দেব প্রার্থী হিসেবে আবেদন জমা দিয়েছেন। নমস্কার, আমি শিলচরবাসী প্রত্যেকের বড়দের আমি প্রণাম এবং ছোটদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়নের জন্য আবেদনপত্র দাখিল করেছি। আমি আশাবাদী, বিগত ২৮ বছর ধরে দলের একজন কর্মী হয়ে আমি কাজ করে আসছি। কংগ্রেস দলের কর্মী হয়ে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব কংগ্রেস সভাপতি এবং জেলা কংগ্রেস সভাপতি হিসেবেও দায়িত্ব সহকারে আমি কংগ্রেস দলের পতাকাকে নিয়ে কিভাবে দলকে এগিয়ে নেওয়া যায় এবং জনসাধারণ স্বার্থে কিভাবে সবসময় আন্দোলন করার যে আমার যে মানুষের জন্য যে আমার আন্দোলন করার যে চেষ্টা ছিল, সেই প্রচেষ্টা আমি চালিয়ে গেছি। এবং বিশেষ করে শিলচর বিধানসভা কেন্দ্র আজকে যিনি বিধায়ক আছেন, এটা যেভাবে উনি ওনার একটা মরিষি পাট্টা বানিয়ে নিয়েছেন, যেভাবে উনি আজকে শিলচর সমষ্টিকে যে উন্নয়ন থেকে যেভাবে বঞ্চিত, যেভাবে আজকে দুর্নীতি চলছে, তার প্রতিবাদ সবসময় আমি গত ৫ বছর ধরে করে আসছি। এবং বরাক উপত্যকায় বিশেষ করে বাঙালিদের স্বার্থে যেভাবে বর্তমান সরকার বরাক উপত্যকাকে বঞ্চিত করে রেখেছে, বিশেষ করে যদি আপনি দেখুন ডিলিমিটেশন সময় দেখা যায় ২টা আসন কর্তন করা হয়েছে। তাছাড়াও আমরা দেখেছি যে বরাক উপত্যকা যদি ব্রহ্মপুত্র উপত্যকার তুলনায় আমরা যদি উন্নয়ন দেখি, তা আমরা বরাক উপত্যকা উন্নয়ন অনেক পিছিয়ে আছি। এই যে বৈষম্য, সেই বৈষম্যর বিরুদ্ধে আমি সবসময় সদা আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে জনসাধারণের হয়ে আমি সবসময় সচেষ্ট ছিলাম। এবং নিশ্চয়ই আমার দলের হাইকমান্ড এবং শিলচরবাসীর আশীর্বাদে, মা কামাখ্যার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আমার দলের হাইকমান্ড গৌরব গগৈজি, ওনারা এতদিন ধরে আমি দলের কর্মী হিসেবে কাজ করার ওনারা দেখে আসছেন, অতদিন ধরে আমি একসাথে কাজ করে আসছি। নিশ্চয় দলের হাইকমান্ড এবার বিবেচনা করবে এবং দলের হাইকমান্ড যদি নিশ্চয় আমাকে বিবেচনা করে আমি শিলচর সিট পুনরুদ্ধার করতে আমি ১০০% আশাবাদী। আসামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মকর্তারা এক শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচি পালন করেন।
এদিনের কর্মসূচিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। ধর্ণা কর্মসূচির একমাত্র উদ্দেশ্য ও প্রধান দাবি ছিল আসামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠন। দীর্ঘদিন ধরে আসামের বিভিন্ন প্রান্তে বসবাস করে আসা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিচয় এবং সার্বিক উন্নয়নের স্বার্থে একটি স্বতন্ত্র স্বশাসিত পরিষদ গঠনের ন্যায্য দাবি জানিয়ে আসছে। এই ধর্ণা কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ, যুবক, যুবতী, প্রবীণ নাগরিক, নারী, সমাজ এবং প্রাক্তন সেনা সদস্যরা ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রেখে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের গণতান্ত্রিক দাবি তুলে ধরেন। পরে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জেলা আয়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেন। এছাড়া তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে বিনীত কিন্তু দৃঢ় আহ্বান জানান বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। That will go inside to submit the memorandum. Yeah, please. আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিলের ডিমান্ডের লাগে আমরা সব এখানে ডিসি অফিসের কাছে আমরা একত্রিত হয়েছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী অটোনমাস কাউন্সিল পাওয়ার কারণে আমাদের প্রথম কারণ হলো আমরা একটা খিলঞ্জিয়া জনজাতি আসামে। আমরা 1826-এ ইয়ান্ডাবু চুক্তি হইবার আগের থেকে আমরা আসামে আসি। আমরা এইখানে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সংরক্ষণ পাওয়ার জন্য আমরা এই দাবি রাখতেছি। আমরা ইউনেস্কোতে এন্ডেঞ্জার্ড লিস্টে আমরা একটা জনজাতি হিসেবে আমরা আসিয়ে পড়ছি। তাই লাগে আমরা সরকারের কাছে, আসাম সরকারের কাছে অতি সত্বরভাবে আমাদেরকে অতি তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমরা দাবি জানাইতেছি। সোনাবাড়িঘাট বাজারে রবিবার গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। রাত আনুমানিক 12টা নাগাদ সোনাই দিক থেকে আসা একটি ভ্যান গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি টিপারে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভ্যানের চালক সহ 2 যাত্রী গুরুতর আহত হন। দেখুন সবিশেষ। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি বিশেষ নাম্বারের দুর্ঘটনা কবলিত গাড়িটি থেমে থাকা টিপারটিকে সজোরে ধাক্কা মারে। মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়েই ভ্যানটি টিপারের পিছনে সজোরে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। আগামী 24শে জানুয়ারি পূর্ব গোবিন্দপুরে আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী প্রাঙ্গণে আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী ও জনসেবা পরিষদ আসামের যৌথ উদ্যোগে এবং শান্তি মিশন ও আহলুস সুন্নাহ ওয়াল জামিয়াহা পরিষদের সহযোগিতায় ইজতেমা আয়োজিত হতে চলছে। ওই দিন শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উত্তর পূর্ব ভারত ইসলামী শান্তি মহাসম্মেলন, তাফসিরুল কুরআন মেহফিল এবং খতমে বুখারী শরীফের দোয়া অনুষ্ঠিত হবে। সোমবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। শনিবার দিবস সকাল 10 কোটিকা থেকে রাত 10 কোটিকা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী ময়দানে ইজতেমা শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই শান্তি মহাসম্মেলনে বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আল্লামা মাওলানা সাদুল্লাহ খান সাহেব, বাঙ্গালোর, কর্ণাটক। মুখ্য অতিথি হিসাবে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতা,
মানবতা, সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, দেশের সার্বভৌম সমাজে সর্ব অবস্থায় যেন শান্তি প্রতিষ্ঠা হয়, শিক্ষার বিকাশ হয়, তার উপরে বক্তব্য পেশ করবেন ইন্টারন্যাশনাল বক্তা, ইসলাম স্কলার জনাব মাওলানা শেখ সিদ্দিকুল্লাহ সাহেব কলকাতা। এবং এই বরাকবেলি তথা আসামের উত্তর পূর্ব ভারতের বিদগ্ধ ইসলাম স্কলার, বাসকান্দি মাদ্রাসা থেকে নিয়ে বিভিন্ন মাদ্রাসার শেখুল হাদিসগণ, মুহাদ্দিসগণ, ইসলাম স্কলারগণ বক্তব্য পেশ করবেন। জ্ঞানী গুণীজন, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের মননশীল ভাষণ পেশ করবেন শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে। এই মহান ইজতেমা শান্তি মহাসম্মেলন পূর্বেতে আমরা 3 বছর পর পর করতাম। এই বছর থেকে আমরা প্রত্যেক বছর করার ইচ্ছা নিয়েছি। আগামী বছর 8, 9, 10, 11, 12 এই 4 দিন আন্তর্জাতিক মানের শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের দেশে, আসাম তথা ভারতবর্ষে আমাদের সমাজ, আমাদের নাগরিকগণ শিক্ষা, এডুকেশন, অর্থনীতি, সমাজনীতি, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান প্রচুর আহরণ করতে চলেছেন। কিন্তু ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা জিনিসের আমরা দুর্বলতা এবং অভাব কিছু বোধ করছি, যেটা শান্তি। শান্তি প্রতিষ্ঠিত না হলে এটা স্টেট উন্নতির শিখরে যেতে পারে না, এটা রাষ্ট্র উন্নতির শিখরে যেতে পারে না, একটা দেশ উন্নতির শিখরে যেতে পারে না। বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বেলুর মঠস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়নান্দজি। তার হাত থেকে আইজিপি পার্থসারথী মহন্ত ডিলিট ডিগ্রি গ্রহণ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, ডিলিট ডিগ্রি প্রাপ্ত আসামের প্রথম পুলিশ আধিকারিক হিসেবে পার্থসারথী মহন্ত একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। আসাম ইউনিভাৰ্চিটি শিলচৰে আজি যিটো সন্মান প্ৰদান কৰিলে মোক, মই অত্যন্ত বিনম্ৰতাৰে এই সন্মানটি গ্ৰহণ কৰিছোঁ। তেওঁলোকে যি ডিলিট প্ৰদান কৰিছে লিটাৰেচাৰ আৰু ছ'চিয়েল ছাৰ্ভিচৰ কাৰণে, ইয়াত মই এটা কথাই ক'ব খুজিছোঁ, আমি পুলিচেই নহয়, বিভিন্ন বৃত্তিত থকা আমি সকলোৱে বিভিন্ন ধৰণে সমাজ সেৱা কৰি থাকোঁ। সমাজ সেৱা যে এজন ফুল টাইম সমাজ সেৱকেহে কৰে তেনে নহয়। আমি যেতিয়া নিজৰ নিজৰ কামখিনি সুচাৰুৰূপে নিয়াৰিকৈ কৰোঁ, সেয়াই এক ডাঙৰ সেৱা। আৰু পুলিচত বিশেষকৈ আমি পুলিচত থাকি ৰাইজক একেবাৰে বিপদৰ সময়ত সহায় কৰাৰ এটা সুবিধা পাওঁ। আৰু পুলিচ বিষয়াই যেতিয়া কিবা এটা এৱাৰ্ড পায় বা তেওঁলোকক যেতিয়া কিবা এটা সন্মান যচা হয়, সেয়া ডিপাৰ্টমেণ্টেল হওক, গভৰ্ণমেণ্টে দিয়া হওক বা এনেধৰণৰ কোনোবা সন্মানীয় বিশ্ববিদ্যালয় বা সামাজিক সংগঠনে দিয়া হওক, সেই সন্মানটো আচলতে সেই পুলিচ অফিচাৰজনৰ অকলে নহয়, সেই সন্মানটো সেই পুলিচ অফিচাৰজনৰ গোটেই টীমটোৰ। কাৰণ আমি পুলিচত কোনো অকলে কাম নকৰোঁ, অকলে কাম কৰিব কোনেও নোৱাৰে। কোনো পুলিচ অফিচাৰ ছুপাৰমেন নহয়, ছুপাৰ হিৰো নহয়। আমি টীম হিচাপে কাম কৰোঁ, আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, টীমটোৱে আমি ৰাইজৰ সহায় সহযোগিতা, ৰাইজৰ পৰামৰ্শ লৈ কাম কৰোঁ। আমি যে এই যে ৰাইজৰ যিখিনি সহায় সহযোগিতা, আমি টীম হিচাপে কাম কৰা, আমাৰ ছিনিয়ৰৰ গাইডেঞ্চ, আমাৰ কলিগছৰ গাইডেঞ্চ, আমাৰ জুনিয়ৰ অফিচাৰে তেওঁলোকৰ ভুলৰ পৰা শিকা, তেওঁলোকে আমাক দিয়া পৰামৰ্শ, এই সকলোখিনি লৈহে আমাৰ কামখিনি সম্ভৱ হয়। গতিকে আজি এই যি সন্মান মই আমাৰ এই সকলোৰে হৈ গ্ৰহণ কৰিছোঁ, আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলক কৈছোঁ যে আমি ডিগ্ৰী লাগিব, আমি পঢ়া শুনাত ভাল হ'ব লাগিব, আমি চাকৰি কৰিব লাগিব, ভাল চাকৰি কৰিব লাগিব, কিন্তু লগতে আমাৰ সেৱাৰ মনোভাৱটো থাকিব লাগিব, যিটো আমাক ভগৱান শ্ৰীকৃষ্ণই গীতাত অৰ্জুনক কৈছিল। গতিকে সেই যেতিয়া সেৱাৰ মনোভাৱেৰে আমি কামখিনি কৰিম, তেতিয়া আমাৰ সকলোৰে ভাল হ'ব, নিজৰ ভাল হ'ব, পৰিয়ালৰ ভাল হ'ব, সমাজখনৰ ভাল হ'ব, আৰু তেতিয়া লগে লগে জাতি আৰু দেশখনৰো ভাল হ'ব। মই আসাম ইউনিভাৰ্চিটি শিলচৰক মোৰ আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ আমাক এই সন্মান দিয়াৰ কাৰণে, আমাৰ কষ্টখিনিক স্বীকৃতি দিয়াৰ কাৰণে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দ লায়ন্সের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে উধারবন্দ চ্যাম্পিয়ন ট্রফি। এই টি-20 টুর্নামেন্টটি ডিউস সাদাবল ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্যালাক্সি ক্লাব এবং দিঘিরপাড় রয়্যালস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গ্যালাক্সি ক্লাব। দেখুন সবিশেষ। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তারা 167 রান সংগ্রহ করে। জবাবে দিঘিরপাড় রয়্যালস 16.5 ওভারে অল আউট হয়ে মাত্র 121 রান করে। ফলে গ্যালাক্সি ক্লাব 46 রানের বড় ব্যবধানে জয়লাভ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির টিকিট প্রত্যাশী এবং জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য নীলাভ মৃদুল মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউএসএর সভাপতি জগন্নাথ রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জু রায়, রঞ্জন সূত্রধর, চন্দন দত্ত প্রমুখ। খেলছে বা যারা এখনো খেলছে না তারা কি হবে, তাদের একটা উৎসাহ হবে যে আমরাও খেলবো, খেলার প্রতি একটা উৎসাহ যোগাবে। এতে গিয়ে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের সমাজ উন্নত হবে, সমাজ সুস্থ সমাজ গঠন হবে। আগেকার দিনে আমি সংক্ষেপ করে দিচ্ছি, আগেকার দিনে কি হতো যে আমাদের 5 দিনের ক্রিকেট ম্যাচ থাকতো। আমরা যখন ছোট সাদা ইউনিফর্ম পরা থাকতো এটাই আমরা দেখতাম। এবং যখন আমরা ছোটকালে যখন আমরা পকেট রেডিওতে বা রেডিওতে খেলা ধারা বিবরণী শুনতাম, 5 দিনেরই ছিল। ধীরে ধীরে এটা হয়ে গেল 1 ডে, হয়ে গেল 50 ওভার, ওই জায়গায় ছোট ছোট জায়গায় হ্যালোজেন লাগিয়ে রাত্রে হচ্ছে, দিনে হচ্ছে, এই সুন্দর ক্রিকেটের আয়োজন হচ্ছে, যেটা অতিমাত্রায় এটা পপুলারিটি গেইন করেছে। তো আমি আমার দীর্ঘায়িত করছি না, আজকের যে শুরু হলো শেষ অবধি খুব ভালোভাবে চলবে। আপনারা যারা ক্রীড়া প্রতিযোগী যারা আছেন তারা সময়ানুবর্তিতার উপরে নজর দেবেন, আর যারা এখানকার ক্রীড়া পরিচালনা করছেন তাদেরকে আমি অনুরোধ করবো যেন সব কিছু ইম্পার্শিয়াল হয়, যাতে এতে কোনো তর্ক-বিতর্কের জন্য কোনো সৃষ্টি না হয়। আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে কথা দিচ্ছি, এবার প্রথম আপনাদের উধারবন্দ লায়ন্সের আয়োজিত অনুষ্ঠানে আমি যোগদান করেছি। আমি আগামী দিনে, আগামী বছরগুলোতে আমি আপনাদের সঙ্গে থেকে আমি আয়োজন করব, সেই কথা দিয়ে গেলাম। এবং এই ক্লাব যেন আগে আরো উত্তরোত্তর হয়, আমি আপনাদের পাশে বর্তমানে আছি, আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবো, এই কথাগুলো বলে নাও I declare the cricket match is open. নরসিংপুরে শ্রীকান্ত গোস্বামী স্মৃতি নরসিংপুর প্রিমিয়ার লিগ সিজন 1 8 সাইড ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল নরসিংপুর লিজেন্ড। রবিবার হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে তারা প্রতিপক্ষ কিশোর সংঘ নতুন বাজার দলকে 23 রানে পরাজিত করে। এদিন টস জিতে কিশোর সংঘ নতুন বাজার প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 8 ওভারে নরসিংপুর লিজেন্ড দল সর্বমোট 87 রান সংগ্রহ করে। জবাবে 7.1 ওভারে 64 রান করে কিশোর সংঘ নতুন বাজার দল অল আউট হয়ে যায়। এদিনের ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নরসিংপুর লিজেন্ড দলের খেলোয়াড় সাহার বরভুইয়া। এছাড়াও টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন নরসিংপুর জুনিয়র দলের প্রবাল দেব, সেরা বোলার কিশোর সংঘ দলের প্রদীপ যাদব ও টুর্নামেন্টের সর্বাধিক 6 মারার পুরস্কার পেয়েছেন কিশোর সংঘ দলের রাসেল। উল্লেখ্য, এদিনের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ 12,000 টাকার অর্থরাশি এবং রানার্স দলকে ট্রফিসহ নগদ 6,000 টাকার অর্থরাশি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার স্পন্সর করেন সব্যসাচী নাথ, রাজদীপ নাথ, জয়দীপ নাথ ও মিল্টন দেব। খুব ভালো লাগছে, আমরা এখানে সবাই বসে আমরা খেলা উপভোগ করছি।
দুটা দল ফাইনাল ম্যাচ খেলছে। এখানে একটা জিতবে একটা হারবে সেটা বড় কথা নয়, খেলা হচ্ছে, আমরা সবাই এসেছি যে একটা অবসর সময় আমরা কাটাচ্ছি। আর এই মাঠের কথা বলা হয়েছে, মাঠের অবস্থা আগে আরো খারাপ ছিল। আমি একবার এসেছিলাম, তখন আমাকে বলেছে যে মাঠটা সংস্কার করার জন্য আপনি একটা ব্যবস্থা করুন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে একটা ব্যবস্থা আমি করেছি এবং একজন কন্ট্রাক্টরকে আমি বলেছি তাদের যেটা রোলার দিয়ে মাঠটাকে একটু সমান করে দিতে, সেটা করেছেন। আজকের দিনে এই যে খেলা হচ্ছে আমরা আনন্দ পাচ্ছি ঠিকই, কিন্তু আমার একটা প্রশ্ন যে আজকে যারা এখানে খেলছেন তারা সবাই যুবক। আমাদের দেশের যুবকরা কারগিলে গিয়ে যুদ্ধ করছে, আমাদের দেশের যুবকরা পাকিস্তানে গিয়ে ভিতরে গিয়ে যুদ্ধ করছে, কখন গুলি লাগবে এই চিন্তা নেই। আর আজকের দিনে এই যুবকরা যদি টেনিস বল দিয়ে খেলে, ডিউস বল দিয়ে না খেলে হবে? ডিউস বল দিয়ে খেলতে হবে, কারণ ডিউস বল দিয়ে খেললে অনেকের পায়ে আঘাত লাগতে পারে কিন্তু মরে না মানুষ। কয়জন মরেছে ডিউস বল দিয়ে খেলে? ডিউস বল দিয়ে খেলতে হবে, খেলার পরিবেশ সুন্দর করতে হবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে, কারণ খেলোয়াড় তৈরি করতে হবে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।